তরঙ্গের সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে আজকে মেইনলি যেটা উপর আছে ফোকাস করবো সেটা তোমার হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন এন্ড ফর্মুলা অফ স্টেশনারি ওয়েভ। ঠিক আছে, তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন নাম্বার 1 হচ্ছে আমাদের টপিক। প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলতে কি বোঝায়? সুপারপজিশন একটা ওয়ার্ড তুমি এখানে দেখতে পাচ্ছ। এই সুপারপজিশন ওয়ার্ডটা আসলে কি? এই ওয়ার্ডটার অর্থটা হচ্ছে তোমার উপরিপাতন। ঠিক আছে, উপরিপাতন বলতে কি বোঝায়? মানে একটার উপরে হচ্ছে আরেকটা হুমড়ে খেয়ে পড়া বা আছড়ে পড়া বা ফোর্সলি আর কি, ওটার সাথে ওটা তোমার ধাক্কা খাওয়া, মানে উপরিপাতন, এরকম একটা জিনিস আরকি বোঝানো হচ্ছে। তো এখানে তরঙ্গের মধ্যে আসলে এই বিষয়টার কাজটা কি? আহ তোমাকে জাস্ট আমি একটু মানে সিম্পল কথাই বলি। নরমালি তোমার চিন্তা করে দেখো যে ধরো যে তুমি যখন একটা সাপোজ ধরো যে এটা হচ্ছে একটা পানি, মানে একটা পুকুর। মনে করো যে তুমি হচ্ছে এখানে পাড়ের মধ্যে দাঁড়ায় আছো। মনে করো যে এটা তোমার হচ্ছে পুকুর পাড়। ঠিক আছে? তুমি এখানে দাঁড়ায় আছো। এখন তুমি একটা ফেবেল নিয়ে, মানে একটা পাথরের টুকরা নিয়ে বা ইটের টুকরা নিয়ে তুমি মনে করো যে পানির মধ্যে ফিক্কে মারলা। তো এট এ টাইম তোমার আরেকটা ফ্রেন্ড, সেও মনে করো সেম ভাবে, সেও একটা পাথরের টুকরা নিয়ে সেও একটা পানির মধ্যে এভাবে ফিক্কে মারলো একটা পাথর। সেও মনে করো যে পানির মধ্যে একটা পাথর ফিক্কে ফিক্কে মারলো। তো ২ টা পাথর একই সময় আসলে পানির মধ্যে পতিত হচ্ছে। তো এটা পানির মধ্যে পতিত হওয়ার ফলে এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে এবং এটা সেম টাইমের মধ্যেই একই বেগে একই গতিতে তোমার ফিক্কা মারা হইছে। তো এও তোমার এখানে পানির মধ্যে পতিত হওয়ার পরে কি হবে? সেও কি একটা তরঙ্গ সৃষ্টি করবে। তো সাপোজ ধরো যে ১ম যে ফেবালটা, ১ম যে পাথরের টুকরাটা, সেই ফেবালটা তোমার সাপোজ ধরো এরকম একটা তরঙ্গ সৃষ্টি করছে পানির মধ্যে। ঠিক আছে? আর সেকেন্ড যে ফেবালটা, সে মনে করো যে এরকম একটা সৃষ্টি করছে মনে করো এই। ঠিক আছে? মনে করো এইরকম একটা তরঙ্গ সৃষ্টি করছে। তো দেখো তো কি ঘটনা ঘটলো, যেখানে টোটাল ২ টা তরঙ্গ। ঠিক আছে? মনে করো যে এটা হচ্ছে একটা তরঙ্গ, এই হচ্ছে একটা তরঙ্গ, আর এটা হচ্ছে তোমার আরেকটা তরঙ্গ, তাই না? এই ২ টা তরঙ্গ এখানে মোট সৃষ্টি হয়ে গেছে। তো এখানে এটা কি করছে বলতো? একটার উপর একটা ওভারল্যাপ করছে, তাই না? উপরিপাতন করছে এখানে। একটার উপর একটা তরঙ্গের উপরিপাতন করছে। তো এখন মনে করো যে আমি এখন এই ২ টা তরঙ্গের জন্য একটা রাশিমালা বের করব। তো সেই রাশিমালাটাকে আমি কিভাবে আসলে মানে ডিনোট করব বা কিভাবে আসলে আমি সেটাকে ব্যাখ্যা দিব? তার জন্য আসলে আমাদের মেইন যেটা ইউজ হবে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ সুপারপজিশন, অর্থাৎ উপরিপাতন নীতি। এই উপরিপাতন নীতি দিয়ে আমি একটা লব্ধি তরঙ্গ বের করতে পারি এই ২ টা তরঙ্গের। যে লব্ধি তরঙ্গটা আসলে এই ২ টা তরঙ্গকে ইন্ডিকেট করবে বা তোমার হচ্ছে এদেরকে আসলে আপহোল্ড করবে। ঠিক আছে? এদের যে বৈশিষ্ট্য, এদের যে ভ্যালু গুলা থাকবে এখানে, কম্পাঙ্ক, বিস্তার, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, দেন তোমার হচ্ছে এখানকার যে ওয়েভ লেংথ, এদেরকে তোমার হচ্ছে একটা সিঙ্গেল আ রেজাল্টেন্ট তোমার হচ্ছে দ্বারা, তরঙ্গ দ্বারা আমরা হচ্ছে এটাকে করতে পারি। বিস্তার মানে করতে পারি। এটা কি বলে? শো করতে পারি। তো সেই যে ঘটনাটা ঘটতেছে এখানে, অর্থাৎ এটাকে তাহলে আমি কিভাবে বলতে পারি এই নীতিটাকে? সেটা হচ্ছে এরকম যে কোন কণার উপর, ঠিক আছে? আ কোন কোন কণার উপর একই সময়ে কোন কণা, একটা নির্দিষ্ট কণাকে ধরে নিচ্ছি আমি। ঠিক আছে? কোন কণার উপর মনে করো যে একটি নির্দিষ্ট সময়, তোমাকে যেটা আমি বললাম মানে একই সময় আরকি। একই সময় বলব বিকজ একই সময় হওয়াটা বেশি জরুরি। কারণ এখানে যদি ঘটনাটা যদি এখানে একই হতো যে এ মনে করো যদি ১ মিনিট ৫ মিনিট আগে ফেলাইছে, ৫ মিনিট পরে ফেলছে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সুপার পজিশন এপ্লাই হইতো না। বাট একই সময় হইতে হবে। সো একই সময়ে, ঠিক আছে? তো কোন কণার উপর একই সময়ে যদি ২ টি তরঙ্গ যদি বা ২ টি ওয়েভ, ঠিক আছে? ২ টি ওয়েভ আপতিত হলে, ঠিক আছে? আপতিত হলে সাম্যাবস্থান থেকে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে সাম্যাবস্থান, সাম্যাবস্থান বলতে কোনটা বোঝায়? দেখো যেখানে যেই পয়েন্টটার মধ্যে আসলে তোমার নরমালি ২ টা তরঙ্গ আসলে একই পয়েন্ট থেকে যদি বের হয়, ধরো যে এইটা তার হচ্ছে সাম্যাবস্থান, এটা তার সাম্যাবস্থান, এটা তার সাম্যাবস্থান, মানে এই লাইনটাও তার হচ্ছে সাম্যাবস্থান। সো এখানে যেই পয়েন্টের মধ্যে আসলে ২ টা তরঙ্গ একই মানে পয়েন্টে মিলে গেছে আরকি। যেমন ধরো এই পয়েন্টটা মিলে গেছে ২ টা তরঙ্গের আদি স্থান বা যেকোনো কিছু হইতে পারে। এখানেও মিলে যেতে পারে। এখানেও দেখো মিলে মিলে যেতে পারে। ঠিক আছে? তো যেকোনো একটা স্থান হতে পারে। তো আপাতত হলে সেই সাম্যাবস্থান থেকে, ঠিক আছে? সাম্যাবস্থান থেকে অর্থাৎ বলতে পারো যে এই লাইনটা থেকে আরকি। এই লাইনটা থেকেই কণাটির লব্ধি সরণ, ঠিক আছে? কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির বা ওয়েভ দুটির, তরঙ্গ দুটির আ তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের
সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। ভেক্টর সমষ্টির সমান কথাটা একদম ভালো মতো তোমরা মুখস্থ করে ফেলো। এই লাইনটা কি বলছে, দেখো কোনো কণার উপর একই সময়ে দুইটি ওয়েভ আপতিত হলে সাম্যাবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে, মানে লব্ধি সরণ বলতে এইটাকে বোঝানো হচ্ছে, লব্ধি সরণ, ঠিক আছে, কতটুকু যাবে আর কি, এটা টোটাল হবে তরঙ্গ দুটির জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। ইট মিনস আমি যদি ধরে নেই যে লব্ধি সরণটা হচ্ছে সাপোজ ধরো ওয়াই, তাহলে এইটার যেই তোমার হচ্ছে এটার যেই ভ্যালুটা সেটা তোমার হবে হচ্ছে এরকম। সাপোজ ধরো যে প্রথম কর্নারের জন্য আমি ধরলাম হচ্ছে y1, সেকেন্ড কর্নারের জন্য ধরলাম হচ্ছে আমি y2। সো এই যে তোমার সমষ্টির সমান, ইট মিনস এটা একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর কম্পোনেন্টস, ঠিক আছে। সো ইফ আই জাস্ট ডেডিউস or reduce the vector components, then I will get y is equal to y1 plus minus y2, ঠিক আছে। এখানে যোগ বিয়োগ হতে পারে যদি আমি এখানে ভেক্টর কম্পোনেন্টটা উঠাই দিই, দিকের পার্থক্যের কারণে হয়ে যেতে পারে। যদি তোমার হচ্ছে একই দশা সম্পন্ন হয়, যদি তোমার একই দিক বরাবর হয়, তাহলে তোমার হচ্ছে অবভিয়াসলি এটা তোমার প্লাস হবে। আর যদি তোমার হচ্ছে বিপরীত দশা হয়ে যায়, দেন ইন দ্যাট কেস বড়টা থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে। বিপরীত দশা বলতে বোঝানো হচ্ছে, তারপর ধরো যে এখানে এইভাবে একটা রাশি গেছে, এইভাবে একটা তোমার হচ্ছে কণা গেল, মানে একটা তরঙ্গ গেল। আর মনে করো যে বিপরীত দশা হলে তারপর ধরো এরকম গেছে আরেকটা, এই দেখো, দেখছো বিপরীত দশা। সো ইন দ্যাট কেস ইট উইল বি মাইনাস। তো এই বিষয়গুলো জাস্ট একটু তোমরা লিখে রাখো, কারণ তোমাদের এগুলা খুবই আসলে মানে তোমাদের অনুধাবন কোশ্চেন আসতে পারে, বা তোমাদের হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন আসতে পারে এগুলা। তো তখন তোমাদের হচ্ছে এরকম করে ব্যাখ্যা ব্যাখ্যা দিতে হবে। তো আমি জাস্ট তোমাদেরকে এখানে জাস্ট এটা মেইনলি মানে প্রিন্সিপালটা দেখাই দিলাম এই সুপার পজিশনের। এখন তোমাদেরকে হচ্ছে মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে তোমার আসলে আমাদের ঘটনাটা কিরকম হতে পারে, কিছু উদাহরণ, কিছু এক্সাম্পল আমরা বলতে পারি। আচ্ছা, এক্সাম্পল বলতে তুমি যদি কথা বলতে চাও এক্সাম্পল নিয়ে, তাহলে আমাদের আসলে দুটা সিম্পল উদাহরণ তোমাদেরকে আমি ফার্স্টে দেখাই দিছি। সেটা হচ্ছে কি বলতো, যে পুকুরের পানিতে দুটি ভিল, তাই না? ইট মিনস পুকুরের পানিতে দুটি ঢিল, ঠিক আছে, ঢিল মারছো তুমি, এই একটা ঘটনা হতে পারে। এরপরে আরো কিছু জিনিস হতে পারে। সাপোজ ধরো যে তুমি মনে করো যে একটা ফাংশনে গেছো, যেখানে তোমার সাপোজ একটা বিয়ের ফাংশন, সেখানে তোমার হচ্ছে অনেক মানুষের কথাবার্তা তুমি শুনবা। এট এ টাইম তুমি অনেকগুলো মানুষের ধ্বনি শুনবে, অনেকগুলো মানুষের আওয়াজ শুনবে, এন্ড ইউ নো দ্যাট এভরি ভয়েস হ্যাজ দেয়ার ওন ওয়েভ, রাইট? এভরি ভয়েস হ্যাজ দেয়ার ওন ওয়েভ। তার মানে অনেকগুলো তরঙ্গ একই সাথে কি হচ্ছে, একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে কি হচ্ছে, আপতিত হচ্ছে। সাপোজ ধরো তোমার কান হচ্ছে সেই নির্দিষ্ট পয়েন্টটা, তো তোমার কানে হচ্ছে বিভিন্ন মানুষের আওয়াজ তরঙ্গ আকারে ভেসে আসবে। তো তুমি আসলে কি শুনবা? তুমি আসলে শুনবা কি বলতো? তুমি শুনবা হচ্ছে নরমালি এই এই তুমি হচ্ছে মেনলি এটা শুনবা। এখানে অনেক হযবরল আওয়াজ তুমি শুনতে পাবা। তো এই যে তোমার এই উদাহরণটা, যে তার মানে একসাথে অনেক মানুষের কথা বলা, একসাথে অনেক মানুষের কথা। দেখো জিনিসগুলো আসলে যে আমরা আসলে নরমালি ফিজিক্স এর মধ্যে আসলে ডুবে আছি, আমাদের চারপাশে সবসময় ফিজিক্সই ঘটতেছে, বাট আমরা আসলে সেই জিনিসগুলো কখনো আসলে ব্যাখ্যা দিতে পারি না, বা কখনো আমরা বুঝতে পারি না যে কেন সেই জিনিসটা হয়। বাট ফিজিক্স আসলে সেই সবকিছু ব্যাখ্যা দিতে পারে। তো এই যে তোমার অনেকগুলো মানুষ কথা বললে কেন আসলে আমরা সেই জিনিসটাকে পয়েন্ট করতে পারি না, যে আসলে কার কথা আমি বুঝতেছি, বা কেন সেই কথাগুলোকে আমরা স্পষ্ট বুঝতে পারি না, কারণটা হচ্ছে যেখানে অনেকগুলো তরঙ্গ উপরিপাতন ঘটতেছে। সো কথাগুলোকে আমার নির্দিষ্টভাবে শুনতে হলে অবশ্যই আমাকে তোমার হচ্ছে উপরিপাতন ছাড়া যে ঘটনা ঘটাইতে হবে। উপরিপাতন ঘটলে আসলে আমাদের কানের মধ্যে আসলে কোনো কিছু পার্টিকুলারলি আমরা শুনতে পারবো না। এরপরে আরেকটা জিনিস তোমার হচ্ছে ক্যামেরার ছবি, ঠিক আছে, এটাও একটা উপরিপাতনের ঘটনা। ক্যামেরায় ছবি, ঠিক আছে, ক্যামেরায় ছবিটা আসলে কিভাবে ধারণকৃত হয়, অনেকগুলো অসংখ্য আলোর তরঙ্গ যখন তোমার হচ্ছে ক্যামেরার মধ্যে আপতিত হয়, সেটাকে একটা স্থির চিত্র তোমার হচ্ছে মেনলি ক্যামেরাটা আমাকে শো করে। তো এই যে তোমার স্থির চিত্র, এটা না আমরা কথা বলবো একটু পরে, স্থির তরঙ্গ, যেটা একটা একটা নির্দিষ্ট পজিশন আসলে স্থির হয়ে থাকে, এটা তোমার হচ্ছে মুভ করে না। অর্থাৎ তোমার হচ্ছে এটা যেটাকে বলতে পারো সেটা তোমার হচ্ছে অগ্রগামী হয় না। যেমন তো এটা তোমার অগ্রগামী, এটা তোমার অগ্রগামী, ঠিক আছে, এটা তোমার সামনে আগাতে থাকবে। বাট স্থির তরঙ্গ হচ্ছে যেটা একটা নির্দিষ্ট পজিশনে স্থির হয়ে থাকবে। সাপোজ এই হচ্ছে স্থির তরঙ্গ। তো এই ঘটনাগুলো আসলে আমরা একটু পরে দেখবো। তার আগে হচ্ছে তোমাদেরকে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। মানে এক্সাম্পল বলতে তোমাদেরকে জাস্ট একটু আমি কিছু ফিগার ড্র করে দেখাই আসলে নরমালি ঘটনাগুলো কি ঘটতে পারে উপরিপাতনের ফলে। মনে করো যে আমি এখানে একটা দুইটা দুইটা এক্সাম্পল তোমাদের দেখাবো আমি, যে কি কি ঘটতে পারে, তোমাদের পরীক্ষা এরকম আসতে পারে। তোমাদের বলতে পারে যে এটা আসলে উপরিপাতন ঘটার ফলে এটার স্থির মানে সরি এটার রেজাল্টেন্ট ওয়েভটা কি হবে, বা এটার লব্ধি ওয়েভটা কি হবে, লব্ধি তরঙ্গটা কি হবে, সে তোমাদের পরীক্ষা আসতে পারে।
মনে করো যে এরকম একটা দিয়ে দিল, মনে করো এই একটা তরঙ্গ দিয়ে দিচ্ছে, সাপোজ ধরো এই একটা তরঙ্গ দিয়ে দিচ্ছে, সাপোজ ধরো, ঠিক আছে? আরেকটা তরঙ্গ মনে করো দিয়ে দিল এইভাবে, মনে করো যে এই, ঠিক আছে, দেখো এই, ঠিক আছে? ধরো যে এরকম দুটো তরঙ্গ দিয়ে দিচ্ছে, তো একটা হচ্ছে সাপোজ ধরো হচ্ছে y1 আর আরেকটা তোমার হচ্ছে y2। এখন তোমাকে বললো যে আসলে এটার তাহলে ইয়েটা কি হবে, এটা তোমার হচ্ছে উপরিপাতনীটা অ্যাপ্লাই করলে আসলে এটা লব্ধের সরণটা কত হবে। সো অবভিয়াসলি উই ক্যান সে যে এটা তোমার হচ্ছে এই দুটা সরণের যোগফল হবে, তোমার মানে এই সরণটা যোগফল, এই সরণটা যোগফল। সো আলটিমেটলি আমরা আসলে এরকম কিছু একটা জিনিস পাবো, ঠিক আছে? সো এইটা যেটা আমি পাইলাম, আমি একটু সুন্দর করে যদি দেখাই, এই, সো এটা হচ্ছে আমাদের y1 প্লাস y2, ইট মিনস এটা হচ্ছে আমাদের y, ঠিক আছে? তো এই যে এখানে তোমার যেটা দেখালাম, যেটা এটা তোমার হচ্ছে কি বলতো, মেইনলি আমার লব্ধি সরণ। সো এটা হচ্ছে এরকম গেল যখন একই দশা থাকবে। আচ্ছা, যদি এমন হয় সাপোজ ধরো যে মনে করো এরকম আছে, একটু সুন্দর করে আবার আঁকি, এই মনে করো এভাবে আছে, আর আরেকটা মনে করো এভাবে আছে, দেখো একদম মনে করো যে মানে কণাগুলো কম্পাঙ্কগুলো প্রায় সমান বাট বিপরীত দশা। এখানে কিন্তু জিনিসটা সেম না, ঠিক আছে? তুমি বলতে পারো যে ভাই এটা ফ্রিকোয়েন্সি সাপোজ ধরেন যে 50 হার্জ, মনে করো যে এটা ফ্রিকোয়েন্সি সাপোজ ধরো 50 হার্জ, আর এটা ফ্রিকোয়েন্সি মনে করো তোমার হচ্ছে 49 হার্জ বা 48 হার্জ, মানে কাছাকাছি আর কি। সেম ভাবে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু সেম কাছাকাছি, মনে করো মনে করো F1 ইজ তোমার সাপোজ ধরো 20 হার্জ, আর হচ্ছে F2 মনে করো যে তোমার 26 25 হার্জ, মনে করো এরকম কাছাকাছি আর কি। এত বেশি ডিফারেন্স কিন্তু না। এখানেও মনে করো সেম জিনিসই, মনে করো হালকা পার্থক্য, মনে করো 1-2 পার্থক্য হতে পারে, বাট তো ফ্যাক্ট ইজ এখানে তোমার হচ্ছে কণাগুলার যে তোমার হচ্ছে দশা আর কি, ঠিক আছে, বিপরীত দশায় আছে, অর্থাৎ তোমার 180 ডিগ্রি দশা পার্থক্যে আছে। তার মানে এখানে তোমার হচ্ছে ফেজ ডিফারেন্স উইচ ইজ ডেল, উই ক্যান সে ডেল দশা পার্থক্য 180 ডিগ্রি, আর এখানে তোমার হচ্ছে দশা পার্থক্য 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? বিকজ এখানে তোমার হচ্ছে এরা একই দশায় আছে, এরা একই ফেজ বরাবর আছে, তাই না? এখানে তোমার হচ্ছে এরা এখান থেকে মানে এটা কি মানে সাইন ওয়েভ, এন্ড এখানেও এখানে সাইন, এখানে কজ ওয়েভ দিছে, সাইন ওয়েভ দিছে। ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে এটা তোমার এখান থেকে শুরু হয় নাই, এরা শুরু হয়েছে কোথা থেকে? এরা শুরু হয়েছে এখান থেকে, তার মানে কি এটা একই দশায় আছে, ঠিক আছে? তো ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি, বা ফেজ ডিফারেন্স না বললেও হয়, একই দশা বললেই হয়ে যায়, আসলে ওয়াটটা 0 ডিগ্রি না বলে একই দশা বললেই হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এইভাবে তোমার হচ্ছে ওয়াইটা হচ্ছে, বাট এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে একটা মজার জিনিস ঘটবে, সেটা হচ্ছে এটা তোমার খুবই ক্ষুদ্র একটা লব্ধি তরঙ্গ উৎপন্ন হবে, খুবই ক্ষুদ্র। মনে করো যে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম হবে, সাপোজ ধরো যে এই অনেকটা এরকম হবে, ঠিক আছে, অনেক ছোট, এই দেখো। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো আসলে ঘটনাটা কি ঘটতেছে। এটা তোমার হচ্ছে y1 প্লাস y2 হবে এখানে। তো এটা যদি y1 হয়, এটা যদি y2 হয়, তো এটা তোমার হবে হচ্ছে y1 প্লাস y2। এটা কেন হলো এরকম, মানে এরকম কেন হলো? কারণটা হচ্ছে তোমার সিম্পল বিষয়, যেটা তোমার হচ্ছে বিপরীত দশা। সো এটা তোমার কি করতেছে, একে অপরকে অনেকটা মানে এটাকে কি বলে ওয়ার্ডটা, মানে একে অপরকে তোমার ভ্যানিশ করে দিচ্ছে, তাই না? একে অপরকে তোমার মানে নিষ্পন্ন করে দিচ্ছে। বিষয়টা বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো এখানে তোমার খুবই ক্ষুদ্র একটা লব্ধি তরঙ্গ উৎপন্ন হবে। তো এগুলো তোমার একটু মাথায় রাখবে জিনিসগুলো আসলে কি ঘটতেছে। যখন হচ্ছে একে দশা হবে তখন একটু বড় হবে জিনিসটা। আর যদি তোমার বিপরীত দশা হয়ে যায়, যদি তোমার হচ্ছে কাছাকাছি ফ্রিকোয়েন্সি থাকে, ইন দ্যাট কেস তোমার হচ্ছে এটা একদম লেগে থাকবে সাম্যাবস্থার সাথে। তো এরকম তোমাদের পরীক্ষায় অবভিয়াসলি আসতেই পারে, বলা যায় না, তাই না? আসতেই পারে তোমাদের। সো তোমরা তো জিনিসগুলো একটু এভাবে জাস্ট তুমি ইয়ে করে রাখবা। তত্ত্ববধান যদি এমন হতো যে মনে করো যে এটা 50 হার্জ, এটা 50 হার্জ, তো ইন দ্যাট কেস তখন কিন্তু এটা পুরো লেগে থাকতো এই সমাবস্থার সাথে, তখন কিন্তু এরকম উঁচু নিচু হইতো না, এরকম একটা রাশি এরকম লেগে থাকতো পুরা, বুঝতে পারছো? তো এগুলো তোমাদের আসলে কমন সেন্স লাগে, তোমরা এইভাবে এঁকে দিবা যদি তোমাদের পরীক্ষায় আসে। তো আমাদের হচ্ছে উপরের পাতনীতি এখানে শেষ। আমরা এবার তাহলে চলে আসবো স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ যেটা হচ্ছে আমাদের বাংলায় স্থির তরঙ্গ, স্টেশন, ঠিক আছে, স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের হচ্ছে উচ্চতর দক্ষতার জন্য খুবই ইম্পর্টেন্ট বলতে পারো। আমাদের পরীক্ষায় আসলে এই ধরনের কোয়েশ্চেন গুলো আসে উচ্চতর দক্ষতার জন্য। তো তোমাদের কিন্তু আসলে এই জিনিসগুলো একদম ভালো মতো আজকে জেনে রাখতে হবে। তো সবার আগে যদি আমি একটু কথা বলে নিই, তোমার হচ্ছে স্থির তরঙ্গ জিনিসটা আসলে কি। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমাদের আসলে দুটো তোমাদের তরঙ্গ নিয়ে যখন আমি কথা বলছিলাম প্রথম ক্লাসে, তখন তোমাদেরকে আমি আসলে তরঙ্গের যে প্রকারভেদ সেটা তোমাদেরকে আমি আসলে জানাই নাই, তাই না?
তরঙ্গের কিন্তু প্রকারভেদ আছে। তরঙ্গের প্রকারভেদ হচ্ছে ২ ধরনের। মানে তরঙ্গ মানে মেইনলি আসলে ২ ধরনের হতে পারে। আ আমি যদি তোমাদেরকে বলি যে আসলে মাধ্যমের কণাগুলো যখন তোমার হচ্ছে সরল দোলন গতিতে আসলে মানে কম্পিত হতে থাকে, তখন তাকে কি বলা হয়? সরল দোল তরঙ্গ বলা হয়। ঠিক আছে? আমি আবারও কথাটা বলতেছি। মানে নাম্বার 1 টা হচ্ছে তোমার সরল দোল তরঙ্গ। সরল দোল তরঙ্গ। আচ্ছা এইটা তোমার হচ্ছে এই টপিকের বাইরে। আমি জাস্ট টপিকটা লিখে রাখলাম। বাট তার আগে তোমাকে জাস্ট দেখাই দিই একটু। প্রোগ্রামটা একটু মিস করে গেছিলাম ১ম ক্লাসে। সরল দোল তরঙ্গ বা সিম্পল হারমোনিক ওয়েভ, ঠিক আছে? সিম্পল হারমোনিক ওয়েভ। তো সিম্পল হারমোনিক ওয়েভ কখন হবে? যখন তোমার হচ্ছে তরঙ্গগুলা যে তোমার যে মাধ্যমের যে কণাগুলা সেটা তোমার হচ্ছে একটা সরল দোলন গতিতে বা একটা সরল দোল গতিতে কম্পিত হবে। তো সিম্পল হারমোনিক ওয়েভ। আমরা সিম্পল হারমোনিক মোশন দেখছি। সো তার মতো করি আরকি। এই কণাগুলোর গতি তোমার কি হবে বলো তো? কম্পনের গতিটা কি হবে? সরল দোলন গতিতে হবে। আচ্ছা এটাকে আরেকটা নাম বলা হয় সেটা তোমার হচ্ছে সাইন ওয়েভ। এটাই হচ্ছে সাইন ওয়েভ যেটা হচ্ছে আমরা মেইনলি কথা বলতেছিলাম এতক্ষণ ধরে। আচ্ছা। এই যে সাইন ওয়েভ, এই সাইন ওয়েভটা হচ্ছে ২ ধরনের। নাম্বার 1 হচ্ছে তোমার আর তরঙ্গ। ঠিক আছে? এটা তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে আর তরঙ্গ। যেটাকে তোমার ইংরেজিতে বলা হয় তোমার ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড নাম্বার 2 হচ্ছে তোমার আ এটা তোমার হচ্ছে অনুপ্রস্থ। আচ্ছা এটা তোমার হচ্ছে আর তরঙ্গ যেটাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। এটার যে বাংলাটা, ঠিক আছে? বাংলাটা একটু লিখে দিচ্ছি। এটার বাংলাটা হচ্ছে তোমার আর বা অনুপ্রস্থ। আর, হ্যাঁ? স্বরে আর, দর্শনের র। আর বা অনুপ্রস্থ। অনুপ্রস্থ মানে বুঝতেই পারতেছি ঘটনাটা আসলে কি ঘটতেছে। প্রস্থ বরাবর কম্পিত হচ্ছে, তাই না? অনুপ্রস্থ আসলে। ঠিক আছে? তো আমরা অনুপ্রস্থ দেখব সমস্যা নাই। আচ্ছা, তো এই অনুপ্রস্থ ছাড়াও আরেকটা আছে সেটা তোমার হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল, ঠিক আছে? টিউডিনাল। এইটা একটা। এইটার যেটা বাংলা সেটা তোমার হচ্ছে লম্বিক বা অনুদৈর্ঘ্য, ঠিক আছে? লম্বিক বা অনুদৈর্ঘ্য। তো আমার তোমরা জিনিসটা ধরতে পারছো আশা করি যে আসলে কি ঘটনাটা ঘটতেছে, তাই না? মানে এখানে তোমার হচ্ছে একটা ট্রান্সভার্স যেটা তোমার আর বা অনুপ্রস্থ। আর এটা তোমার কি বলতো? তোমার হচ্ছে লম্বিক বা আ অনুদৈর্ঘ্য। হ্যাঁ? তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বলতে পারো যে আমাদের একটা থিওরি। তো এখানে আমাদের আসলে আ আ এছাড়া এর বেশি কোনো জানার প্রয়োজন নাই। এছাড়া আমাদের হচ্ছে তরঙ্গ যদি তুমি বলতে পারো তাহলে তোমার হচ্ছে এখানে obviously আ অগ্রগামী তরঙ্গ আসবে। দেন তোমার হচ্ছে স্থির তরঙ্গ আসবে। তো তোমার গতির জন্য একটা আসবে। ঠিক আছে? গতির জন্য একটা আসবে। অগ্রগামী আর স্থির। ওইটা আমাদের এখন আপাতত আমি এখানে আসতেছি না। ওইটা ওখানে পরে আসতেছি। সো এটা আমাদের আপাতত এই পর্যন্ত থাকলেই হবে। তো এই যে তোমার জিনিসটা লেখছি আমি এখানে অনুপ্রস্থ। এই অনুপ্রস্থ মানেটা কি? দেখো অনুপ্রস্থ মানেটা হচ্ছে ধরো যে যখন তোমার হচ্ছে মনে করো যে একটা আ ছোট মনে করো যে কিছু তীর চিহ্ন দ্বারা আমি মনে করো যে এটাকে করতে পারি। দেখাই দিতে পারি তোমাদের ফার্স্ট ওফ অল। দেখো এই যে আমি একটা আঁকলাম। ঠিক আছে? এখানে তোমার হচ্ছে মনে করো যে এখানে যখন সে আছে, এভাবে তীর চিহ্ন দিয়ে আমি বুঝাই দিতে পারছি তোমাদেরকে মনে করো যে এই। বাইরের দিকে হচ্ছে এরকম ঢেউ দিবে আর ভিতরের দিকে মনে করো যে এরকম ঢেউ দিবে। ঠিক আছে? এই এভাবে এসে ঢেউগুলা দিবে আসলে। মেইনলি ঘটনাটা আসলে এভাবেই ঘটে। এই উপরের দিকে হবে হচ্ছে এরকম। ঠিক আছে? এই যে জিনিসটা আমি এখানে আঁকছি যে এটাকে বলা হয় তোমার হচ্ছে তরঙ্গ চূড়া। এগুলাকে বলা হয় ক্রেস্ট বা তরঙ্গ চূড়া। ঠিক আছে? এই যে তোমার বিন্দুগুলা যেগুলা, এই যে এখানে যে বিন্দুগুলা, এগুলাকে বলা হয় তোমার হচ্ছে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ চূড়া। ঠিক আছে? আর এই যে তোমার নিচের দিকে যেগুলো ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? নিচের দিকে এগুলো তোমার হচ্ছে তরঙ্গ খাদ বা তরঙ্গ পাদ। এগুলাকে বলা হয় থ্রোফ আর এগুলাকে বলা হয় ক্রেস্ট। তো এই যে থ্রোফ আর ক্রেস্ট এগুলোর মধ্যে আসলে তোমার নরমালি নিহিত আসলে। তো আমরা যদি সর্বোচ্চ ক্রেস্টটা বলতে চাই, সর্বোচ্চ ক্রেস্ট এটাকে বলা হয় এটাকে বলা হয় তোমার হচ্ছে ক্রেস্ট। ঠিক আছে? আমি এটাকে একটু ইংরেজিতে লিখে দিই এই কালি দিয়ে। এটাকে বলা হয় তোমার হচ্ছে ক্রেস্ট। আর এটাকে তোমার বলা হয় হচ্ছে সাপোজ এই যে এই বিন্দুটা মনে করো সর্বোচ্চ পাদ আরকি, সর্বোচ্চ খাজ। তো এটাকে বলা হয় তোমার হচ্ছে থ্রোফ। এই ইংলিশ ওয়ার্ডগুলো তোমার খুবই ইম্পোর্টেন্ট বিকজ এগুলো তোমার সামনে যখন তুমি পড়বা ইঞ্জিনিয়ারিং তখন তোমার এগুলো খুবই আসলে বলতে পারো যে ইউজ হবে। তখন তুমি এসব জিনিসটা ধরতে পারবা না। তো এখন থেকে আসলে বিষয়গুলো একটু জেনে রাখো। আচ্ছা তো যাই হোক তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আসলে নরমালি যে আ যখন একটা মাধ্যমের কণা, ধরো যে এই যে একটা এখানে অনেকগুলো কণা আছে। তো এই কণাগুলো যখন তোমার হচ্ছে তরঙ্গের গতির সমান্তরালে, ঠিক আছে? তরঙ্গের গতির সমান্তরালে কম্পিত হবে। মনে করো যে এই যে মনে করো তরঙ্গের গতি হচ্ছে এদিক এই বরাবর গেছে তরঙ্গের গতিগুলা। এখন এই যে তোমার কণাগুলা মনে করো যে
এই তার সমান্তরালে কম্পিত হচ্ছে, তার সমান্তরালে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা যেটা ঘটছে না, সমান্তরালে কম্পিত হবে। এইটাকে তোমার বলা হয় হচ্ছে মেইনলি লম্বিক তরঙ্গ, সমান্তরাল। অর্থাৎ তোমার দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে? এটাকে বলা হয় তোমার দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ তোমার হচ্ছে এই বরাবর গেছে, মানে দৈর্ঘ্য বরাবর সে হচ্ছে কম্পিত হইছে। এখন এই যে তোমার দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কোন দিকে হবে? obviously প্রস্থ এদিকে হবে, তাই না? তার মানে প্রস্থ সংজ্ঞা যখন আমরা বলতে যাবো, তখন জিনিসটা খুবই সহজে আমরা বলতে পারি কি বলতো? যে তরঙ্গের যে গতিটা, সে গতির এই বরাবর, অর্থাৎ প্রস্থ মানে কি? সমকোণে, তাই না? এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সমকোণে। তার মানে যখন সমান্তরালে যাবে, ইট মিনস যখন সমান্তরালে গেলে কি হবে? এটা অনুদৈর্ঘ্য হবে। আর যদি সমকোণে যায়, অর্থাৎ এই বরাবর যায়, তাহলে আমার কি হবে? অনুপ্রস্থ হবে। ঠিক আছে? প্রস্থ বরাবর, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। সো দৈর্ঘ্য বরাবর সমান্তরালে গেলে অনুদৈর্ঘ্য। আর প্রস্থ বরাবর হলে কি হবে? অনুপ্রস্থ বা আর্ক তরঙ্গ। হ্যাঁ? তো এখানে obviously কিছু এক্সাম্পল তো দেওয়াই যেতে পারে। আ মনে করো যে ধরো আমি যদি এক্সাম্পল দিতে চাই, এখানে অনেকগুলো আসলে এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমি আসলে সবগুলো এক্সাম্পল তো আসলে খেয়াল থাকে না। তুমি একটু নরমালি আসলে অবজার্ভ করলে জিনিসটা বুঝতে পারবা। আর এখানে কিছু বৈশিষ্ট্যও আছে। আমাদের তরঙ্গ, তুমি যদি একটু বইটা খোলো, তুমি বইতে অনেকগুলো বৈশিষ্ট্য পাবা। তো তোমাদেরকে আমি বৈশিষ্ট্য দেখাচ্ছি না। এবার তোমাকে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এক্সাম্পল মনে করো যে আমি যদি অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে বলি, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে ধরো যে পুকুরের পানিতে তুমি ঢিল ছুঁড়ছো, ঠিক আছে? পুকুরের পানিতে তুমি ঢিল ছুঁড়ছো। মনে করো ঢিলটা এখানে পড়ছে। এ কি করবে বলতো? এ হচ্ছে নরমালি লম্ব বরাবর, ঠিক আছে? লম্ব বরাবর। তো এ মনে করো যে এই হচ্ছে আমার পুকুরের সারফেস। তুমি এখানে ও পড়ছে। তো এই বরাবর সে তোমার হচ্ছে ওকে গতিটা দিল। এখন তরঙ্গগুলো কি হবে বলতো? ঢেউ আকারে এদিকে চলে যাবে। ঠিক আছে? ঢেউ আকারে এদিকে চলে যাবে। তার মানে ওর গতির দিকটা ছিল এই বরাবর। বাট ওর ঢেউ দিচ্ছে এদিকে। ঠিক আছে? বিষয়টা বুঝছো তোমরা? মানে ওর দিকটা কোন বরাবর? নিচের দিকে। তার মানে ওর তরঙ্গের দিকটা হচ্ছে তোমার নিচের দিকে ছিল। বাট তরঙ্গ দিচ্ছে তোমার কি বরাবর? এর সমকোণে দিচ্ছে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা, এই যে পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে যে ঘটনাটা ঘটতেছে, এখানে আসলে কি হচ্ছে বলতো? এরা উপরে নিচে দুলতেছে। তো এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা তোকে বলা হয় কি বলতো? আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে? এই তরঙ্গ প্রবাহটা তোমার ঠিক লম্ব বরাবর। সো মানে সমকোণে আরকি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তো এই ঘটনাটাকে বলতে পারি তোমার হচ্ছে একটা আর তরঙ্গ। এছাড়া আরেকটা ঘটনা বলতে পারি, যেমন মনে করো যে ধরো যে এখানে একটা সূর্যশলাকা আছে মনে করো এই। এখানে একটা সূর্যশলাকা আমি মনে করো যে দিয়ে দিছি। এখন এখানে একটা তার আমি করে দিছি। এখন মনে করো তুমি এটাকে এভাবে টেনে তুমি ছেড়ে দিছো। তো কি ঘটবে টেনে ছেড়ে দিলে? এ তোমার হচ্ছে এরকম করে কম্পন দিবে। এরকম করে সে কম্পন দিবে। সো এই যে তোমার কম্পনটা, তার মানে এদিকে নিচের দিকে যাচ্ছে, এটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা এটা উপর দিকে যাচ্ছে। তো এই যে তোমার সমকোণে এটা তোমার হচ্ছে কম্পিত হচ্ছে। সো এটাও কি একটা তোমার হচ্ছে আর মানে অনুপ্রস্থ। সো টানা তার, এরপর তোমার হচ্ছে পুকুরের ঢিল। এই ঘটনাগুলো তোমার হচ্ছে কি বলতো? যে অনুপ্রস্থ তরঙ্গ। সো এইগুলো এক্সাম্পল গুলো তোমার একটু ভালো মতো নোট করে রাখো। ঠিক আছে? কারণটা হচ্ছে তোমাদের এমসিকিউ তে এগুলো আসতে পারে কিন্তু। সো তুমি একটা জাস্ট তখন কিন্তু ইয়ে করে দিবা, এমসিকিউ দাগাই দিবা যে কোনটা অনুপ্রস্থ তরঙ্গ। সো এটা গেল। আমি অনুপ্রস্থতার কথা বলা শেষ আমার। এবার আমি আসি অনুদৈর্ঘ্যতে। আচ্ছা, থিওরিটিক্যাল ক্লাস যেহেতু, সো একটু বোরিং লাগতে পারে তোমাদের। বাট তোমরা তারপরে একটু জাস্ট কনসিডারেশন দাও এই জায়গাগুলোতে। বিকজ এটা হচ্ছে বেসিক। তো তোমাদের বেসিকেই ঝামেলা থাকে, দেন তুমি কিন্তু আসলে মেইন অঙ্কে মানে আমি কিন্তু এখানে যেতে পারবো না, স্থিত অঙ্কে যেতে পারবো না। ঠিক আছে? সো একটু বেসিক গুলো একটু ভালো মতো জোর দাও। আচ্ছা, এরপরে আমি অনুদৈর্ঘ্য তরঙ্গে আসি। অনুদৈর্ঘ্য তরঙ্গ এইটার ক্ষেত্রে কি ঘটতেছে? সেটা হচ্ছে মনে করো যে আমি ধরো যে কথা বলতেছি, ঠিক আছে? এই যে আমি কথা বলতেছি, বিষয়টা বুঝো। মনে করো যে আমি এখানে দাঁড়ায় আছি। তো আমি কথা বলতেছি। তুমি এখানে মনে করো যে হুরায়রা দাঁড়ায় আছে এখানে। তো আমি হচ্ছে নির্জন, আমি দাঁড়ায় আছি এখানে। তো আর এখানে তোমার হচ্ছে মনে করো যে হুরায়রা দাঁড়ায় আছে। এখন আমি যে কথাটা বললাম, সে মনে করো যে এখানে এসে কথাটা শুনতে পাচ্ছে। সো ইট মিনস আমি কথা বলতেছি ওর কান বরাবর বা ওর দিক বরাবর। আমার কথার যে আওয়াজটা, যে কম্পনটা, সেটা তোমার হচ্ছে এই বরাবরই ঘটতেছে। কণাগুলা কম্পনগুলা এই বরাবরই হচ্ছে। সো সমান্তরাল না এটা? তার মানে একটা কথা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে তোমার শব্দ তরঙ্গ। দেখো এটা কিন্তু কি বলতো? একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো অবভিয়াসলি বুঝতেই পারতেছো। এরপরে হচ্ছে মনে করো স্প্রিং এর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে দেখো তো খেয়াল করে। এই যে স্প্রিং, তুমি একে টেনে, তুমি মনে করো একে প্রসারিত করে বা সংকোচন করে, তুমি যেকোনো কিছু একটা করছো, করে তুমি একে ছেড়ে দিছো। তো কি করবে সে? উপরে যে কি করবে? সে আন্দোলিত হবে। তার মানে তার দৈর্ঘ্যের দিক বরাবর সে কি করতেছে? আন্দোলিত হচ্ছে। তো স্প্রিং এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপরে আরো কিছু ঘটনা ঘটতে পারে, যেমন তোমার হচ্ছে মনে করো যে তুমি মনে করো তবলা বাজাচ্ছ। ঠিক আছে? তবলা বাজাচ্ছ বা ঢোল বাজাচ্ছ। তবলা বা ঢোল,
সেটা একটা তরঙ্গ, যে তরঙ্গটা তোমার উৎপন্ন হবে সেটা তোমার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর তোমার হচ্ছে বাঁশি বাজাচ্ছ বা গিটার প্লে করতেছো বা তোমার হচ্ছে পিয়ানো প্লে করতেছো, মানে সকল ধরনের তোমার সুর যেগুলো আসে, ঠিক আছে? সুর, এই জিনিসগুলো তোমার হচ্ছে নরমালি অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যেই পড়তেছে। ঠিক আছে? সো আমরা বুঝতেই পারতেছি আমাদের আসলে ৪-৫ টা ঘিরে আসলে আমাকে তরঙ্গ নিয়ে আমরা আসলে তোমার মানে বেঁচে আছি। আমাদের সবকিছুর মধ্যে একটা তরঙ্গ আছে। এই যে আমি কথা বলতেছি তোমাদের সাথে, এটাও কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, তো আমাদের মোটামুটি আসলে এই তরঙ্গ নিয়ে মানে তরঙ্গের প্রকারভেদ নিয়ে আসলে এইটুকু আলোচনা ছিল। আমি এর বেশি আর কথা বাড়াবো না। তো আমি এবার চলে আসবো আমাদের মেইন টপিকে, আমাদের স্থির তরঙ্গ। আচ্ছা, এর আগে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, যেটা একজন এর আগে মানে রেজেন করলা? তোমার কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। ভাইয়া আলোকিত তরঙ্গ। দেখো, আলো হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। নরমালি আলোর যে কণাগুলো আছে এগুলো তোমার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে কি হয়? তোমার হচ্ছে প্রবাহিত হচ্ছে। অনুপ্রস্থ আকারেও হইতে পারে যদি তোমার হচ্ছে কোন একটা বাধা সে পেয়ে যায়। বাট সেখানে নরমালি কোনো বাধা পায় না। আর আমার নরমালি কিন্তু আসলে একটা আবদ্ধ স্থানের মধ্যেই আলো জ্বালাতে পারি। আমরা কখনো একটা উলম্ব একটা মানে একটা খোলামেলা স্থানে কোনো আমরা আলো জ্বালাতে পারি না। বিকজ আলো নরমালি তখনই আলোকিত হবে বা লাইট তখনই আলোকিত করবে একটা রুমকে যখন সেটা রুমের মধ্যে থাকবে। রুমের বাইরে গেলে একটা খোলা মাঠে তুমি কোনো আলোকে ছড়াইতে পারবা না বা আলোকে তুমি একটা মুষ্টিবদ্ধ করতে পারবা না। সো অবভিয়াসলি আলো কিন্তু তোমার হচ্ছে অনুদৈর্ঘ্যের মতো করেই তোমার হচ্ছে ছড়াচ্ছে, দৈর্ঘ্য বরাবর আরকি ছড়াচ্ছে। আচ্ছা, তো এখানে আলোর সোর্স নিয়ে আসলে কোনো কথা বলা হয় না। আমার নরমালি তোমার হচ্ছে আলোকে নরমালি তোমার হচ্ছে যেটা বলা হয় যে আ আলোর যে তরঙ্গটা নরমালি হচ্ছে আমরা ওটাকে মডার্ন ফিজিক্স এ আসলে ওটা নিয়ে আমরা আলোচনা করি মডার্ন ফিজিক্স এ। বিকজ লাইটের যে কণাগুলা এগুলো তোমার হচ্ছে নরমাল কণাগুলার থেকে একটু ডিফারেন্ট। ঠিক আছে? সো আমরা ওটাকে নরমালি আলোর যে তরঙ্গের যে দৈর্ঘ্য আছে আমরা সেই জিনিসগুলো নরমালি মডার্ন ফিজিক্স এ বা আইনস্টাইনিয়ান ফিজিক্স তোমার হচ্ছে ওগুলো নিয়ে কথা বলি। ঠিক আছে? প্ল্যাঙ্ক ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স আমরা এগুলো কথা বলি যখন কোয়ান্টাম, ঠিক আছে? ক্ষুদ্র কণা নিয়ে যখন কথা বলি তখন হচ্ছে আলো চলে আসে। সো সেই ওয়েভটা সম্পূর্ণ আলাদা। আমরা সেখানে এই অধ্যায়ে আমরা আসলে সেই জিনিসগুলো নিয়ে কথা বলব না। আমরা নরমালি হচ্ছে নরমাল যেগুলা কণা যেটা তোমার হচ্ছে দুটা জিনিস কথা বলতে পারবে এখানে। একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। তো ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ম্যাক্রো হচ্ছে যেটা আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি, আর মাইক্রো হচ্ছে যেটা আমরা কোয়ান্টাম ফিজিক্সে আলোচনা করব। সো আমরা এবার কথা বলি তাহলে এবার স্টেশনারি ওয়েভ নিয়ে। সো হোয়াট ইজ স্টেশনারি ওয়েভ? স্থির তরঙ্গ তোমাকে একটু আগে বলছি যে আসলে স্থির তরঙ্গ বলতে এটাই বোঝানো হয় যে একটা কণা বা একটা তরঙ্গ তোমার হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে স্থির হয়ে আছে। একটু সুন্দর ভাষায় বললে বা বুকিশ নলেজ বললে যে কোনো মাধ্যমের একটা সীমিত অংশে আরকি। ঠিক আছে? মনে করো যে আমি যদি নরমালি একটা নিশ্চিত ফিগারটা আঁকি আরকি। একটা ফিগার এঁকে দিলাম, জাস্ট একটা সূর শলাকা এঁকে দিচ্ছি আরকি এভাবে। ঠিক আছে? এরকম করে একটা জাস্ট লোহার দণ্ডকে এঁকে দিলাম। সূর শলাকায় ধরো। এটা সূর শলাকা। আসলে একটু সুন্দর করে না আঁকলে আসলে বোঝানো যাবে না। আর একটু আমি এই পেনটা ইউজ করি। ওকে। তো এবার মনে করো যে আমি হচ্ছে এখানে উম একটা এরকম করে মনে করো যে এখানে একটা লাইন টেনে দিলাম, একটা সামাবস্থা টেনে দিলাম। দেন হচ্ছে এখানে একটা শব্দ উৎপন্ন করলাম। তো শব্দগুলো মনে করো যে এরকম। একটু একটু ফিজিক্যালি ড্র করি জিনিসগুলাকে। এই। আচ্ছা, ঠিক আছে? আমার সাথে যেটা সমান হচ্ছে না। আচ্ছা, আরেকটা এরকম। যাই হোক। তো এরকম আরকি হয়ে গেল। দেন এখান থেকে আরেকটা জিনিস এঁকে দিলাম আমি। এই। স্থির তরঙ্গ কেন বলতে পারো? স্থির তরঙ্গ এই কারণে বলতেছি বিকজ আসলে এখানে ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে এখানে তোমার হচ্ছে ২ টা তরঙ্গ একই দশা সম্পন্ন না। পরস্পর বিপরীত দশা এবং তারা হচ্ছে তোমার হচ্ছে এতটাই মনে করো যে সেইম কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সিতে তারা আগাচ্ছে যেটা তোমার হচ্ছে একে অপরকে মানে নিষ্পেষিত করে দিচ্ছে বা স্থির করে দিচ্ছে। সো এই ধরনের একটা নির্দিষ্ট সীমা, একটা নির্দিষ্ট সীমার মধ্যে সে আবদ্ধ আকারে আছে। তাই বলতে পারি যে কোন মাধ্যমের একটা সীমিত অংশে, কথাটা ভালোমতো বুঝো। কোন মাধ্যমের, ঠিক আছে? আমি আমার এই ফিগারটাকেই তোমাকে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। তার মানে কোন একটা মাধ্যম লাগবে। তার একটা নির্দিষ্ট সীমা লাগবে। সো একটা মাধ্যমের একটি সীমার মধ্যে, ঠিক আছে? একটা সীমার মধ্যে মনে করো যে এরকম ধরো যে এই যে একটা কণা এখানে একটা তরঙ্গ গেছে, এখানে একটা তরঙ্গ গেছে। মানে কি? পরস্পর বিপরীতমুখী, তাই না? obviously পরস্পর বিপরীতমুখী হবে। তো আমরা বলতে পারি কি যে বিপরীতমুখী। পরস্পর বিপরীতমুখী। আমার লেখাটা খুবই খারাপ হচ্ছে। সো কাইন্ডলি ইগনোর ইট। তো এবং এখানে দেখো এই যে বিস্তারটা, এই যে এটার যে বিস্তারটা এবং এটার যে বিস্তারটা কি হচ্ছে দেখো তো পরস্পর সমান না? তো আমি তোমাকে এটাই বলতেছিলাম যে আসলে যে ২ টা তরঙ্গ এবং এরা কি বলতো পরস্পর বিপরীত দশা সম্পন্ন এবং obviously এটা কি হচ্ছে মানে এদের বিস্তার কি সমান।
এতে বিস্তার তোমার হচ্ছে সমান। সো অবভিয়াসলি বলতে পারি কি আমরা যে A2 আর A1 হচ্ছে সমান। ঠিক আছে? তো বিপরীতমুখী তাহলে সমান বিস্তার। সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের। তার মানে সমান বিস্তার এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো জিনিসটা? দেখো একদম সেম ওয়েভলেন্থ, তাই না? সেম ওয়েভলেন্থ। তার মানে সমান বিস্তার ও সমান তরঙ্গ দৈর্ঘ্যের অবভিয়াসলি দুইটি অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী বলতে কি বোঝাচ্ছে? যেটা তোমার সামনে আগাচ্ছে। তো এইটা তো কিন্তু তোমার সামনে আগাচ্ছে। বুঝতে পারছো? সামনে আগাচ্ছে কিন্তু সে। এও কিন্তু সামনে আগাচ্ছে। তার মানে সামনে আগানোর মুহূর্তে একটা নির্দিষ্ট সীমার মতো আমি ওকে আটকায় ধরলাম। ওই মোমেন্টে আসলে আমাকে কি ফিল হবে? মনে করো ধরো যে তুমি একটা গাড়িতে যাচ্ছ এই বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে। এখান থেকে আরেকটা গাড়ি সাপোজ ধরো সেও 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো এইটা এই যে থার্ড যে মানুষটা সে দেখবে কি যে এটা তোমার গতিশীল। বাট তুমি দেখবা কি যে সে স্থির অবস্থায় আছে। কেন সে তুমি দেখবা? কারণটা কি বলতো? তাকে তুমি একটা সেও যে এরিয়া জুড়ে যাচ্ছে সেও একে সেম এরিয়া জুড়ে যাচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তুমি ফিল করবা যে তোমার পাশের গাড়িটা কি সেও কিন্তু স্থির অবস্থায় আছে। তুমি এটা ফিল করবা। তো এখানে ঘটনা সেই ঘটতেছে যে এটা নিজ সীমার মধ্যে সে আসলে স্থির অবস্থায় সে মানে তাকে আমি ফিল করতে পারবো। তার মানে দুটি অগ্রগামী তরঙ্গ। ঠিক আছে? অগ্রগামী তরঙ্গ তোমার হচ্ছে একে অপরের উপর আপতিত হলে মানে উপরিপাতন ঘটলে, ঠিক আছে? একে অপরের উপর আপতিত হলে বা এক কথায় দুটি অগ্রগামী তরঙ্গ উপরিপাতন ঘটলে, ঠিক আছে? উপরিপাতন ঘটলে বা আপতিত হলে তোমার হচ্ছে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয়, যে নতুন তরঙ্গ সৃষ্টি হবে তাকে আমরা কি বলতে পারি? স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ। তো অবভিয়াসলি এখানে একটা মানে ফেজ ডিফারেন্স আমাকে এখানে 180 ডিগ্রি হতে হবে। ডোন্ট ফরগেট ইট। ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, অবভিয়াসলি তরঙ্গ দৈর্ঘ্য সেম হতে হবে। তার মানে λ1 λ2 হতে হবে। অবভিয়াসলি A1 A2 হতে হবে। এই বিষয়গুলো তোমার একটা মাথায় রাখবা। কারণটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু খুবই আসলে ইম্পর্টেন্ট বিষয় এগুলো আসলে, তাই না? এখানে যদি কোনো একটা শর্ত মানে আমার হচ্ছে ইয়ে করে ল্যাক করে তাহলে কিন্তু এখানে একটা স্থির তরঙ্গ হবে না। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি স্থির তরঙ্গের একটা তোমার হচ্ছে এটা ইয়া আর কি কনসেপ্ট। আচ্ছা এবার আসি। এবার তাহলে আমার স্থির তরঙ্গ অবভিয়াসলি স্থির তরঙ্গটা পড়তে যেহেতু আমরা এখানে আমাদের কিছু সংজ্ঞা আমাদের জানতে হবে। কিছু পয়েন্ট আমাদের কিছু মানে ডেফিনিশন আমাদের শিখতে হবে। তো একটা স্থির তরঙ্গ মনে করো যেটা এই যে একটা স্থির তরঙ্গ, এখানে একটা স্থির তরঙ্গ দেখতে পাচ্ছি আমরা। এই স্থির তরঙ্গটা আসলে যেটা আমাদের সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে? বিষয়টা বুঝো। আমি একটু কালার পেন দেখা দিচ্ছি জিনিসটাকে। মনে করো যে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দু। তো সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে? তার মানে একটা স্থির তরঙ্গের উপরস্থ কোনো বিন্দুতে বস্তুকণার বিস্তার কি শূন্য হয়, আবার কোনো বিন্দুতে সর্বাধিক হয়। দেখো এখানে তার বিস্তারটা কি শূন্য, এখানে তার বিস্তারটা কি সর্বাধিক, তাই না? এখানে তার বিস্তারটা কি আবারও মানে সর্বাধিক বাট নেগেটিভ দিকে, এখানে পজিটিভ দিকে। তো বিষয়টা বুঝো। যখন হচ্ছে আমরা বলতে পারি যে বিন্দুগুলোতে তোমার বিস্তার সর্বাধিক, ঠিক আছে? যে বিন্দুগুলোতে বিস্তার হচ্ছে তোমার সর্বাধিক, ধরো যে এই যে এ বিন্দু, এই যে A1, এই যে A1, তার মানে এই যে A1 বিন্দুগুলা, এই সর্বাধিক বিস্তার সম্পন্ন যে বিন্দুগুলা, এইগুলাকে বলা হয় তোমার হচ্ছে সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু, ঠিক আছে? ওয়ার্ডটা মাথায় রাখবা, সংজ্ঞা আসতে পারে। সুস্পন্দ বিন্দু, ঠিক আছে? ওকে। আচ্ছা এরপরে হচ্ছে যেগুলো তোমার হচ্ছে নরমালি তোমার হচ্ছে স্থির তরঙ্গের উপর যে সকল বিন্দু তোমার হচ্ছে বিস্তার শূন্য হয়। এই যে ধরো যে বিস্তার শূন্য এখানে, ঠিক আছে? মানে বিস্তার শূন্য। তো এই যে বিস্তার শূন্য যেখানে হবে, ধরো যে এই যে এই পয়েন্টগুলা, এই যে এই পয়েন্টগুলো তোমার দেখো তো এখানে কি বিস্তার শূন্য না? এই পয়েন্টে অবশ্যই বিস্তার শূন্য হচ্ছে না, বাট এই পয়েন্টে কি হচ্ছে? দেখো বিস্তার শূন্য হচ্ছে, বিস্তার শূন্য এখানে, এখানে কি বিস্তার শূন্য। তো এখানে আমি মনে করো যে এন দ্বারা ডিনোট করতে পারি। তারপর ধরো এন বা আচ্ছা ধরো যে মনে করো যে আমি x1 x2 x3 বললাম। তো এই যে তোমার x1 x1 x বা এগুলোকে মনে করো যে 2 3 বলে দিলাম, এগুলোকে 2 3 4। সো a3 a2 এগুলো তোমার হচ্ছে সুস্পন্দ বিন্দু। দেন তোমার হচ্ছে x1 দেন x2 x3 এগুলো তোমার হচ্ছে নিস্পন্দ বিন্দু, ঠিক আছে? নিস্পন্দ বিন্দু। তার মানে যেখানে বিস্তার শূন্য সেই পয়েন্টগুলোকে আমরা বলতে পারি কি তোমার হচ্ছে নিস্পন্দ বিন্দু। আর যেটা তোমার বিস্তার সর্বাধিক সেগুলোকে আমরা বলতে পারি তোমার
সুস্পন্দ বিন্দু। আচ্ছা, এখানে কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেগুলো তোমার হচ্ছে ইংরেজি ওয়ার্ড গুলা। সেগুলো হচ্ছে এই যে সুস্পন্দ বিন্দু, এগুলোকে তোমার বলা হয় হচ্ছে অ্যান্টিনোড, অ্যান্টিনোড। এন্ড নিস্পন্দ বিন্দুকে তোমার বলা হয় হচ্ছে নোডেল, ঠিক আছে, বা নোড, অনলি নোড বলা হয়, নোডেল বা নোড বলা হয়। তো এখন একটা মনে করো যে এখানে এই যে এ ওয়ান আর এ টু, এই এ ওয়ান আর এ টু এর মধ্যে আসলে ডিফারেন্সটা কতটুকু? এই এ ওয়ান আর এ টু, এই এ ওয়ান আর এ টু এর যে এই যে তোমার দুটো স্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, এই দুটার মধ্যবর্তী দূরত্ব তোমার হচ্ছে λ/2। দেখো এখান থেকে এইটুকু আসছে, দেখো বিষয়টা বুঝো, এখান থেকে এইটুকু আসছে, এখান থেকে এইটুকু আসছে, তার মানে λ/4 প্লাস λ/4, λ/4 প্লাস λ/4, ইট মিনস λ/2। সেম ভাবে x1 আর x2 এর মধ্যে পার্থক্য কতটুকু হবে? দেখো এই যে λ/4, λ/4, ঠিক আছে, ইট মিনস একটা একটা অর্ধেক তরঙ্গ, ইট মিনস λ/2। তার মানে দুটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে তোমার λ/2, দুটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে তোমার λ/2। সো ডোন্ট ফরগেট ইট, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে অবভিয়াসলি আমাদের তাহলে মোটামুটি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে আমরা তাহলে এখান থেকে তাহলে আমরা ফরওয়ার্ড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি তাহলে আসলে আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা তোমার এই যে পর্বত, এই যে তোমার হচ্ছে পরপর যে নিস্পন্দ বিন্দুগুলো, ঠিক আছে, এই যে এটা নিস্পন্দ বিন্দু, এই যেটা নিস্পন্দ বিন্দু, ঠিক আছে, সরি কি বলতেছি আমি, এটা এই যে এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু, তাই না? তার মানে এখানে x1 x2 x3 x4, ঠিক আছে। এই যে তোমার নিস্পন্দ যে বিন্দুগুলো আছে না, তার মানে দেখো খেয়াল করে, এই যে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই যে দেখো x1 x2 x3 x4। তো এই যে তোমার পরপর যে নিস্পন্দ বিন্দুগুলো আছে না, এই নিস্পন্দ বিন্দুর যে মধ্যবর্তী অংশটা, ধরো যে এই যে মধ্যবর্তী অংশ, এই যে এইটুক, এই যে এইটুক, ঠিক আছে, এই যে এই অংশটুকু, এই অংশগুলোকে বলা হয় একটা করে লুপ। সো যে সংজ্ঞা আসে লুপ কাকে বলে, তোমার বলবা যে একটা পরপর দুটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? লুপ। ওকে, আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে আমাদের স্থির তরঙ্গের রাশিমালা, বা যেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের স্টেশনারি ওয়েভের। আমাদের এখানে একটা দুইটা ওয়েভ নিয়ে কথা বলবো। তো সাপোজ ধরো যে দুটো ওয়েভের যদি আমি বলে দিই যে বিস্তার বা অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড হচ্ছে তোমার সেম, ইট মিনস তোমার হচ্ছে a1 ইজ ইকুয়াল টু a2 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে a, এন্ড অবভিয়াসলি ওয়েভ লেন্থ যেটা অর্থাৎ তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তোমার হচ্ছে λ1 ইজ ইকুয়াল টু λ2 ইজ ইকুয়াল টু λ, এটা আমি বলে দিলাম। এবং যেহেতু তোমার হচ্ছে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে তোমার যেহেতু তোমার ডেল যেটা ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য, যেহেতু এটা 180 ডিগ্রি, তোমার এখানে তোমার যেহেতু এখানে দুটা তরঙ্গ দৈর্ঘ্য আসতেছে, এদের যে বেগ, তাই না, এদের যে বেগটা, যে ভেলোসিটি দিয়ে তারা আসবে, এই ভেলোসিটি তাদের হচ্ছে সমান হবে। তার মানে তাদের যে বেগটাকে আমি বলতে পারি তোমার হচ্ছে সেটা ভি বলতে পারি, ভি। তারা ভি বেগ দিয়ে পরস্পর বিপরীতমুখী হয়ে আসবে। তো এখানে কি বলতেছি যে সমান বিস্তার, সমান বিস্তার, সমান তরঙ্গ দৈর্ঘ্য, দুটি চলমান তরঙ্গ দৈর্ঘ্য, এবং একটি একটি তার মানে কি করবে, এটা পরস্পর বিপরীতমুখী হয়ে মানে অগ্রসর হবে, ঠিক আছে, এবং উপরিবর্তনের ফলে একটা মানে নতুন তরঙ্গের উদ্ভব হবে। যে তরঙ্গটা আমরা কি ফিল করবো, যে তরঙ্গটা ফিল করবো যে তারা স্থির অবস্থায় আছে। ধরলাম যে এই হচ্ছে ঘটনাটা, এই ঘটনা আমরা দেখবো। তো এটা তোমার পরস্পর বিপরীতমুখী তরঙ্গ, সমান বেগ দিয়ে আসতেছে, পরস্পর বিপরীতমুখী হয়ে, সমান বিস্তার, সমান ওয়েভলেন্থ। তো ধরে নিলাম এইটা তোমার হচ্ছে y1 এবং এইটা তোমার হচ্ছে y2, ঠিক আছে। যেহেতু উপরিবর্তন ঘটতেছে, অবভিয়াসলি কি হবে, এখানে তোমার হচ্ছে উপরিবর্তন কনসেপ্ট আমি নিয়ে আসতে পারবো। আমার উপরিবর্তন কনসেপ্টের সময় আমরা কি দেখছিলাম, যে লব্ধি তরঙ্গ, লব্ধি তরঙ্গ দেখছিলাম, তাই না? লব্ধি তরঙ্গ কি দেখছিলাম, ধরলাম যে y ধরলাম, তাহলে y1 প্লাস y2 ধরলাম, ঠিক আছে, y1 প্লাস y2 ধরতেছি। এখন তুমি কোশ্চেন করতে পারো, ভাই এখানে তো মাইনাস দিলেন না কেন? হ্যাঁ ভাই, মাইনাস তো অবভিয়াসলি দিব আমি, সেটা আসতেছি, আমি পরে আসতেছি। এখন দেখো y1 যেটা, এটা তোমার হচ্ছে একদম ইনিশিয়াল পজিশন তার এখান থেকে শুরু হয়েছে, এবং সেটা কিন্তু একটা মানে পজিটিভ ডিরেকশনে সে মুভ করতেছে, পজিটিভ ডিরেকশনে, তাই না? আর এটা তো নেগেটিভ ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি যেহেতু তার বেগটা হচ্ছে v, তাহলে বলতে পারি যে y1 ইজ ইকুয়াল টু কি হবে, a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা আমাদের একটা ইকুয়েশন ছিল, তোমাদেরকে আমি দেখাইছিলাম ইকুয়েশনটা।
তো যেহেতু তোমার হচ্ছে এটা পজিটিভ ডিরেকশন, সো উই ক্যান সে y1 হচ্ছে প্লাস, এন্ড এটা তোমার হচ্ছে নেগেটিভ ডিরেকশন থেকে এটা ইনিশিয়াল পজিশন শুরু হয়েছে, সো উই ক্যান সে y2 ইজ ইকুয়াল টু মাইনাস হবে, তাহলে মাইনাস a sin 2 পাই বাই ল্যামডা, এইখানে তোমার হবে হচ্ছে vt প্লাস x, এখানে vt প্লাস x হবে। কেন vt প্লাস x হলো, এটা একটা কোয়েশ্চেন হয়তো তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে। অবভিয়াসলি এটা মাইনাস এক্স ডিরেকশনে যাচ্ছে, এটা তোমার প্লাস এক্স ডিরেকশনে যাচ্ছে, তো মাইনাস এক্স ডিরেকশন, তার মানে এখানে তুমি যেটা বলতে পারো সেটা তোমার হচ্ছে এটা 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স যাচ্ছে, তার মানে এই দেখো y ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে, তাহলে vt মাইনাস এক্স, সো অবভিয়াসলি এখানে vt মাইনাস এক্স হবে। তো এখানে তোমার ফেজ ডিফারেন্স, তো এখানে ফেজ ডিফারেন্স জিনিসটাকে আমি কোথায় ইন্ডিকেট করতে পারি, এখানে 100 পাই দ্বারা যোগ করতে পারি, পাই দ্বারা, তো সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি, তো সাইন জিরো ভ্যালু কত, সাইন জিরো ভ্যালু কিন্তু জিরো, সাইন 180 ডিগ্রি ভ্যালু কত, অবভিয়াসলি সাইন 180 ডিগ্রি ভ্যালু কি হবে বলতো, সাইন 180 ডিগ্রি ভ্যালু কত হতে পারে, সাইন 180 ডিগ্রি ভ্যালু কিন্তু জিরোই হবে, তাই না? তো তুমি এখানে যদি 180 ডিগ্রি তুমি যোগ করে দাও, তাহলে তুমি হচ্ছে একটা নেগেটিভ ডিরেকশনে তুমি একটা ইয়ে পাবা, তরঙ্গ পাবা, ঠিক আছে? তুমি যদি জিনিসটা চিন্তা করে দেখো, এখানে তুমি যদি চিন্তা করে দেখো, এইটা তোমার হচ্ছে মেইনলি 0 ডিগ্রি, এখান থেকে শুরু হয়েছে, তো এই পজিশনে কত আসবে, এটা 180 ডিগ্রি পজিশনে আসবে, তো এখানে তোমার ভ্যালুটা কত হবে, এটা নেগেটিভ দিকে চলে যাবে, এটার পরে কি হবে, এটা নেগেটিভ দিকে চলে যাবে, তো এই পর্যন্ত আমার জিরো হবে, এখান থেকে যাওয়ার পরে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, তো অবভিয়াসলি এখান থেকে কি পাবো, আমি নেগেটিভ পাবো, এখান এই পর্যন্ত আমি কি পাবো, জিরো পাবো, এখান থেকে আমি নেগেটিভ পাবো, ঠিক আছে? তার মানে এখন আমরা বলতে পারি কি জানো, এখন আমরা বলতে পারি তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে ভিটি প্লাস এক্স, এটা ভিটি মাইনাস এক্স, এখানে মাইনাস দিয়ে দিছে, মাইনাসটা আমি এখানে বের করে নিয়েছি বাইরে, তো এখান থেকে এই পজিশন থেকে আমরা বলতে পারি যে y1 এখানে যোগ করে দিচ্ছি, তাহলে a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, দেন মাইনাস, অবভিয়াসলি মাইনাস চলে আসবে একটা, দেন a sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস x, অবভিয়াসলি এটা vt প্লাস x হবে, কেন হবে না, কারণটা হচ্ছে দেখো খেয়াল করে, তুমি যদি নরমালি এখানে vt মাইনাস x এখানে vt মাইনাস x দাও, তো এখানে জিরো হয়ে যায়, এটা এই লব দিয়ে আমাকে জিরো জিরো হয়েছে, কখনো জিরো তো হবে না, হ্যাঁ অবভিয়াসলি জিরো আমি ফিল করব, বা জিরো তো হবে না, সে আমি জিরো ফিল করব, বাট সে তো নর্মালি জিরো হবে না, সে তো একটা মোশনে থাকবে, বাট আই উইল ফিল দ্যাট দেয়ার ইজ নো ওয়েভ লেন্থ অর ওয়েভ, বাট এটা তো একটা ওয়েভ পাবে, তো তাহলে অবভিয়াসলি এখানে ভিটি প্লাস সিক্সই হবে, ঠিক আছে? তো এখন আমি আসি এই পজিশনে, দেখো খেয়াল করে আমি একটা এ কমন নিয়ে দিতে পারি, এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাই, সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, দেন মাইনাস সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। তোমার খুব ভালো মতো ডেরিভেশনটা দেখো কি করি আমি এখানে, দেখো এরপরে দেখো যে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা পড়তেছে, রাইট? সাইন সি মাইনাস সাইন ডি, উই নো দ্যাট সাইন সি মাইনাস সাইন ডি ফ্রম ট্রাইগোনোমেট্রি, সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু হোয়াট? কারো কোনো আইডিয়া আছে দেখি তো, কারো কোনো মনে আছে কিনা এটা? 2 cos c প্লাস ডি বাই 2, ঠিক আছে, সাইন সি মাইনাস ডি বাই 2। আশা করি তোমাদের মনে আছে জিনিসগুলা, তোমাদের অনেকে হয়তো মুখস্থ হয় না এখন পর্যন্ত ট্রাইগোনোমেট্রি ফর্মুলা, এটা মুখস্থ করে ফেলে, এটা তোমার যে কোনো জায়গায় কাজে লাগতে পারে, বুঝতে পারছো? আচ্ছা হোয়াটএভার, এবার দেখো এ, এবার আসি তোমার হচ্ছে এখানে এ, দেন তোমার হচ্ছে তাহলে 2, এই যে 2 লিখে ফেললাম 2, দেন cos c প্লাস d বাই 2, তার মানে 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x প্লাস 2 পাই বাই ল্যামডা vt প্লাস x ডিভাইড বাই হচ্ছে 2, দেন sin c minus d, it means 2 pi by lambda vt minus x minus 2 pi by lambda vt plus x ডিভাইড বাই হচ্ছে 2। আমরা এখানে একটু উপরে পোর্শনটা মুছে ফেলি, এগুলো অপ্রয়োজনীয়, আমার দরকার নাই, বাস এখান থেকে আসি, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো আচ্ছা এবার এটা যে তুমি দেখতেই পাচ্ছ যেখানে তোমার 2a হয়ে গেছে, সো অবভিয়াসলি এখানে আমরা গুণ করে দিতে পারি, তাহলে ইজ ইকুয়াল টু, তো বলতে পারি কি 2a তোমার হচ্ছে cos, আচ্ছা তো এই যে পোর্শনটা তোমাদের দেখতে পাচ্ছ তোমরা, এখন এখানে কি করতে পারি আমরা বলতো, এই জায়গাটাতে এখানে আমরা 2 পাই বাই ল্যামডা কমন নিতে পারি, তাহলে 2a cos, তাহলে এখানে 2 পাই বাই ল্যামডা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি আমরা এখানে vt মাইনাস x প্লাস vt প্লাস x,
তাহলে এটা ডিভাইড বাই 2, দেন এখানে আছে সাইনের বেলায় সেম ভাবে 2 পাই বাই ল্যামডা, সরি 2 পাই বাই ল্যামডা আমরা কমনে নিচ্ছি, তাহলে কি পাবো ভিটি মাইনাস এক্স, দেন মাইনাস ভিটি মাইনাস এক্স, মাইনাস ভিটি মাইনাস এক্স, অবভিয়াসলি এখানে একটা 2 চলে আসবে। বুঝতে পারতেছো? খুবই সহজ জিনিসগুলো, ক্যালকুলেশন গুলো কিন্তু খুব সহজ, জাস্ট তোমাদের একবার দেখে রাখতে হবে, যে তুমি মানে জাস্ট একবার প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে কি পাচ্ছি আমরা 2 পাই বাই ল্যামডা, দেন এখানে তোমার 2 ভিটি পাচ্ছি, তাই না? 2 ভিটি, 2 ভিটি ডিভাইড বাই 2 সাইন, এখানে তোমার হচ্ছে ভিটি ভিটি কাটা মাইনাস 2x টুয়াইস x, তাহলে 2 পাই বাই ল্যামডা মাইনাস টুয়াইস x ডিভাইড বাই হচ্ছে 2। ক্লিয়ার? সো এই পর্যায়ে এসে দেখো আমরা তাহলে এবার 2 2 কেটে দিতে পারি, এখানে 2 2 কাটা, এখানে 2 2 কাটা, তাহলে কি পাচ্ছি আমরা এখানে 2a cos 2 পাই বাই ল্যামডা, আচ্ছা আমি এখানে একবার লিখি এটাকে 2 পাই বাই ল্যামডা, যেহেতু 2 কেটে গেছে তার মানে কি 2 পাই বাই ল্যামডা ভিটি, দেন সাইন 2 পাই বাই ল্যামডা মাইনাস এক্স, ঠিক আছে না? মাইনাস এক্স, ঠিক আছে? তো এই পর্যন্ত দেখো খেয়াল করে আমরা তাহলে মোটামুটি আশা করি যেটা বুঝতে পারতেছি। তো এবার এখান থেকে আমি এই লাইনটা মুছে ফেলি, তাহলে 2a cos 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা ভিটি, দেন সাইন এই যে 2 পাই বাই ল্যামডা এটাকে আমি ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই, ঠিক আছে? তাহলে মাইনাস 2 পাই এক্স ডিভাইড বাই ল্যামডা, এটাকে আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিলাম। এতে করে কি লাভ হবে আমাদের? আচ্ছা সবার আগে দেখো খেয়াল করে, এই যে দেখো সাইন আছে এখানে মাইনাস আছে, তাই না? তো সাইন মাইনাস থিটা, সাইন এই দেখো সাইন মাইনাস, নাও উই ক্যান অ্যাপ্লাই সাইন মাইনাস থিটা, এন্ড উই নো দ্যাট সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, রাইট? সো দেখো আমি এই জন্য জাস্ট এটাকে পুরোটাকে ভিতরে গুণাকার করে দিছি, এতে করে আমাদের সুবিধা হয়ে গেল একটাই, যে আমরা এখানে একটা মাইনাস পেয়ে গেলাম সামনে, তাহলে 2a cos 2 পাই বাই ল্যামডা ভিটি, দেন সাইন 2 পাই বাই 2 পাই এক্স বাই ল্যামডা, ঠিক আছে? এবার আমরা এই যে সাইনটাকে আমরা সামনে এনে দিই, তাহলে 2a সাইন 2 পাই এক্স বাই ল্যামডা, দেন cos 2 পাই বাই ল্যামডা ভিটি, এটাকে আমরা পিছে পাঠিয়ে দিলাম, এই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত দেখো খেয়াল করে, এখানে আমরা এই পোর্শন আমরা বলতে পারি যে আমাদের ইনিশিয়াল সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল এরকম যে a sin y is equal to a sin 2 পাই বাই ল্যামডা x, এরকম একটা ফর্মুলা ছিল আমাদের, তাই না? তো আসলে কথা হচ্ছে যে এই এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে আমরা আসলে একটা ইয়া ধরে নিব, মনে করো যে একটা যেহেতু আমাকে এটা একটা ছোট করতে হবে, ইকুয়েশনটাকে তো নরমালি এটাই ইকুয়েশন আমাদের, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের নরমাল ইকুয়েশন, মাইনাস 2a sin 2 পাই x বাই ল্যামডা, দেন cos 2 পাই ল্যামডা ভিটি, এটাই হচ্ছে আমাদের এই স্থির তরঙ্গের সমীকরণ। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা আসলে কোনো ইনিশিয়াল আসলে কোনো ইয়া বলতে পারতেছি না, মানে একটা নির্দিষ্ট একটা রাশি বলতে পারতেছি না, আমাকে একটা নির্দিষ্ট রাশিতে পরিণত করতে হবে, হয় সাইন নাহলে কজ, ঠিক আছে? তো আমরা যেটা করব আসলে এখানে, সেটা হচ্ছে আমরা এখানে আসলে এই জিনিসটাকে, এই পোর্শনটুকুকে আমরা হচ্ছে একটা রাশি ধরে নিব, সেটাকে বলবো হচ্ছে আমি ক্যাপিটাল এ, সো কজ 2 পাই বাই ল্যামডা ভিটি। এবার দেখো আমাদের একটা সুন্দর একটা সমীকরণ উৎপন্ন হয়েছে, a cos 2 পাই বাই ল্যামডা ভিটি, a cos 2 পাই বাই ল্যামডা ভিটি। তাহলে এখানে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2a sin 2 পাই x ডিভাইড বাই ল্যামডা। তার মানে স্থির তরঙ্গের বিস্তার কি? স্থির তরঙ্গের বিস্তার হচ্ছে মাইনাস টুয়াইস এ sin 2 পাই x বাই ল্যামডা, ঠিক আছে? আর এটা কি এখানে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, তার মানে এটা স্থির তরঙ্গের লব্ধি বিস্তার, ঠিক আছে? তো এখানে এইটা কি হবে, এর ভ্যালুটা মাইনাস টুয়াইস এ sin 2 পাই x বাই ল্যামডা। এই যে সমীকরণটা তোমাদের লিখে দিছি, এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ, ঠিক আছে? এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে তোমার স্থির তরঙ্গের সমীকরণ। এবং অবভিয়াসলি এখানে তোমার হচ্ছে কোনো লব্ধ, এখানে কোনো দেখো কোনো মাইনাস এক্স নাই, দেখো আমাদের কি ছিল, শুরু করছিলাম কি দিয়ে আমরা y1 ইজ ইকুয়াল টু a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। দেখো তো কেন মাইনাস এক্স এখানে নাই, কেন এখানে মাইনাস এক্স নাই? কারণটা হচ্ছে যে এটা তোমার কি অগ্রগামী তরঙ্গ না, এটা কিন্তু অগ্রগামী তরঙ্গ, এটা কিন্তু অগ্রগামী তরঙ্গ।
এটা কিন্তু অগ্রগামী তরঙ্গ না, সো এখানে কোনো মাইনাস এক্স প্লাস এক্স থাকবে না, ঠিক আছে? ইটস কমপ্লিটলি ফ্রি ফ্রম সরণ, তাই না? এক্সটা কি এখানে নরমালি এক্সটাকে কি বলা হচ্ছে? পথ পার্থক্য, সরি, এখানে কোনো পথ পার্থক্য থাকবে না, কারণ এটা কি তোমার হচ্ছে একটা স্থির তরঙ্গ যার কোনো পথই নাই, তো পার্থক্য কেন থাকে? তো এটা হচ্ছে আমাদের নরমাল একটা বলতে পারো যে আমাদের মোটামুটি আজকের ক্লাসে মেইন আলোচনা, ঠিক আছে? এবং এখানে তোমার আরো কিছু জিনিস আমাদের শিখতে হইতে পারে, যেমন তোমার হচ্ছে সুস্পন্দ বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত, যেমন তোমার হচ্ছে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত। তো এই বিষয়গুলো আসলে খুবই মাইনর প্রবলেম, এগুলো তোমাদের পরীক্ষা তেমন একটা আসে না, তারপরে পরীক্ষা দেখে রাখতে পারো পরীক্ষার জন্য, বাট আমি যেটা বলি তোমাদের পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না এটা। সো স্টিল তোমাদেরকে আমি জাস্ট দেখাই দিচ্ছি একবার, জাস্ট বলতে পারো যে 2 মিনিট জাস্ট তোমাদের কাছ থেকে নিব আমি। নরমাল মানে প্রথম জিনিসটা তোমার সুস্পন্দ বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত, সুস্পন্দ বিন্দু মানে সৃষ্টি হওয়ার শর্ত, এটা তোমাদের বইতে সব এগুলা আছে, ঠিক আছে? আমার নোটে তো আছে, তোমার পাশাপাশি তোমার বইতেও তুমি এগুলা পেয়ে যাবা। আচ্ছা, এখানে জাস্ট তুমি ওটা মাথায় রাখো, জাস্ট তোমাদের খেয়াল করে, এই যে তোমাদের হচ্ছে এটা সুস্পন্দ বিন্দু হচ্ছে এটা সুস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু। তাহলে দেখো এটা তোমার হচ্ছে A1 ধরলাম, এটাকে আমি ধরলাম হচ্ছে তোমার মনে করো যে 0 1 ধরলাম, সাপোজ ধরো O1 ধরলাম, ঠিক আছে? তো A1 যেটা, এটা তোমার হচ্ছে সুস্পন্দ বিন্দু, তো এটা সৃষ্টি হওয়ার শর্তটা কি হবে? দেখো সাইনের ভ্যালু সর্বোচ্চ হতে হবে, সাইনের ভ্যালু সর্বোচ্চ, তাই না? সাইনের ভ্যালু সর্বোচ্চ কখন হয়? যখন যখন 1 হয়। আবার এখানে ওটা সুস্পন্দ বিন্দু গঠিত হতে পারে, তোমার এটাও কি তোমার সাইনের ভ্যালু যখন সর্ব মানে নিম্ন দিক থেকে নেগেটিভ হবে, মানে -1 +1 হবে। এক কথা হচ্ছে এটাই, কারণ সাইনের ভ্যালু সর্বনিম্ন ভ্যালু কি 0, তাই না? সর্বনিম্ন ভ্যালু সাইন মানে সাইনটাকে আসলে কিভাবে সাইনটাকে ডিনোট করা হয়? -1 দেন লেস দেন ইকুয়াল টু 0 দেন লেস দেন ইকুয়াল টু 1, এর মধ্যে আর কি তোমার সাইনটা বিরাজ করে। সো অবভিয়াসলি সাইনের ভ্যালু তোমার হচ্ছে সর্বনিম্ন ভ্যালু কি -1, সর্বোচ্চ ভ্যালু কি +1। তার মানে সাইন 2πx/λ একটা রাশি যেটা আমি পেয়েছিলাম, এটার ভ্যালু অবভিয়াসলি +-1 হতে হবে। তখন আমরা বলতে পারি কি যে সাইন 2πx/λ, আচ্ছা এখানে এটা 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 দিয়ে দিচ্ছি, কখন 1 হতে পারে সাইনের ভ্যালু? কখন হতে পারে? যখন তোমার সাইনের ভ্যালু π/2 হবে, যখন তোমার সাইনের ভ্যালু হচ্ছে তোমার 3π/2 হবে, অর্থাৎ ইট মিন্স π/2 অলওয়েজ থাকতে হবে, অলওয়েজ π/2। দেন সাইন 5π/2 হতে পারে, 5π/2 ইট মিন্স তোমার এই যে পয়েন্ট এটা তোমার 5π/2, ঠিক আছে? সরি, এটা তোমার π/2, এটা তোমার 3π/2, এখানে এই পয়েন্টে তোমার হবে হচ্ছে 5π/2, ঠিক আছে? তোমার 3π/2 কিন্তু নেগেটিভ ভ্যালু দিবে তোমাকে, ঠিক আছে? এবার তোমার সাইন 7π/2 হতে পারে, তাই না? 7π/2 হতে পারে, ইট মিন্স সকল π/2 ভ্যালুগুলো কি হবে? +-1 দিবে আমাকে। তাহলে এক কথায় বলতে পারো যে ডট 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 সাইন 2n+1/λ/2, 2n+1 সরি π/2, 2n সাইন 2n+1 π/2, যেখানে n ইজ ইকুয়াল টু কি 0 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি, সকল বাস্তব সংখ্যা বাট পূর্ণ সংখ্যা, এটা মাথায় রাখবা। এখান থেকে তাহলে আমরা এবার সাইন গুলোকে অপসারণ করে দিতে পারি, তাহলে কি পাবো? আমরা 2πx/λ ইজ ইকুয়াল টু π/2 দেন 3π/2 দেন 5π/2, দেন আমরা বলতে পারি কি বলতো যে 2n+1, ঠিক আছে, ডট এখানে π/2। আচ্ছা, এই পর্যন্ত আসলাম মোটামুটি। আমরা এখান থেকে আমরা তাহলে এবার পাই গুলোকে মানে সরাই দিতে পারি, তাহলে 2x/λ, তাহলে হাফ 3/2 5/2 ডট 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 2n+1 ডিভাইড বাই হচ্ছে 2, ঠিক আছে? পাই গুলো সরাই দিলাম, এবং পাই গুলো সরাই দেওয়ার পরে এখানে যে ল্যামডাটা আছে না, এই ল্যামডাটা আমরা এই পাশে মাল্টিপ্লিকেশন করে দেব, তাহলে 2x ইজ ইকুয়াল টু λ/2 3λ/2 5λ/2 ডট 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 2n+1 λ/2 ইজ ইকুয়াল টু, সুতরাং x ইজ ইকুয়াল টু কি? তার মানে এখানে 2 আছে, সো ইট মিন্স এই 2টা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে λ/4 3λ/4 5λ/4 ডট 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 2n+1 λ/4, সো এটাই হচ্ছে শর্ত। তার মানে λ/4, তার মানে x এর মান যদি λ/4 এর বেজোড় গুণিতক হয়, বিষয়টা বুঝো, যদি x এর মান 2n সরি যদি x এর মান λ/4 এর বেজোড় গুণিতক হয়, বেজোড় গুণিতক কেন বলতেছি? কারণ 2n+1 এটা কি সংখ্যা? বেজোড় সংখ্যা না? 2 × 1 + 1 কত হয়?
2 প্লাস 1 ইট ইজ কত 3। ইট মিন্স তুমি n এর ভ্যালু তুমি যাই দাও না কেন 2n প্লাস 1 এর জন্য অলওয়েজ একটা বেজোড় সংখ্যা পাবা। এজন্য 2n প্লাস 1 বলতেছি আমি। তার মানে সকল x এর মান যদি ল্যামডা বাই 4 এর বেজোড় গুণিতক হয় তখন সুস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। কথাটা বুঝছো? এটা হচ্ছে আমাদের সুস্পন্দ বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত। এবার আসি আমি, মনে করো আমাদের হচ্ছে এবার নিস্পন্দ বিন্দু, এটার ক্ষেত্রে আসি। সেই ক্ষেত্রে কি হতে পারে? তাহলে নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে, বাট এবার হচ্ছে আমাদের ল্যামডা বাই 2 নিয়ে আমরা আলোচনা করব না। এবার আমরা যেহেতু দেখতে পাচ্ছি নিস্পন্দ বিন্দু তোমার হচ্ছে এই রেখার মধ্যে উৎপন্ন হচ্ছে, ইট মিন্স 0 পাই 2 পাই 3 পাই, রাইট? মানে এখানে সব পাই চলে আসবে। এবার মানে একদম বিষয় একদম তো সহজ, তাই না? বিষয়টা কিন্তু একদম কঠিন না। জাস্ট মাথায় রাখতে হবে কি যে কোন জায়গায় কোন রেখার মধ্যে উৎপন্ন হচ্ছে। তো আমরা বলতে পারি কি যে এটার ভ্যালু 0 হইতে হবে, 0। তার মানে sin 2 পাই x বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কখন 0 হবে? যখন তোমার sin 0 হবে, sin পাই হবে, sin 2 পাই হবে, ইট মিন্স ডট ডট sin n পাই হবে, n পাই। ঠিক আছে? যেখানে n এর ভ্যালু 0 1 2 3 ডট ডট ইনফিনিটি পর্যন্ত। অবভিয়াসলি আগের মতো করে আমরা কি করতে পারি? আমরা আগের মতো করে হচ্ছে সাইন গুলোকে সরাই ফেলতে পারি। তাহলে 0 পাই 2 পাই 3 পাই দেন ডট 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 n পাই। এখান থেকে আমরা পাই সরাই দিতে পারি। এবার তাহলে 2 আমরা আসলে সবগুলো ধীরে ধীরে করি, ঠিক আছে? আমাদের তাড়াহুড়ো করার কোনো কিছু নাই। তাহলে 0 1 2 3 ডট 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 n, ইট মিন্স তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হবে? 0 পাই 2 ল্যামডা 3 ল্যামডা ডট 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 n ল্যামডা। সুতরাং x ইজ ইকুয়াল কত হবে? 0 ল্যামডা বাই 2 ল্যামডা 3 ল্যামডা বাই 2 দেন তোমার হচ্ছে 2 ল্যামডা, এবার তোমার হচ্ছে 5 ল্যামডা বাই 2 6 ল্যামডা, এভাবে করে n ল্যামডা বাই 2। ঠিক আছে? n ল্যামডা বাই 2। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের মোটামুটি আসলে ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে তুমি চাইলে নাও কাটতে পারো, তুমি এখানে চাইলে এভাবে রেখে দিতে পারো এটাকে। ঠিক আছে? তোমার হচ্ছে নরমালি যেটা আর কি এভাবে হবে। আচ্ছা, এখানে পাই ছিল, রাইট? পাই ছিল, ওকে 2 পাই, ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মোটামুটি হচ্ছে এই ঘটনা আমার। ঠিক আছে? তাহলে এখানে তোমার হচ্ছে একটা 2 চলে আসবে এখানে। তুমি যদি এখানে একটা 2 দিয়ে দাও তাহলে এখানে তোমার একটা 4 চলে আসবে। ঠিক আছে? একটা 4 চলে আসবে এখানে। ল্যামডা বাই 4 আমি রাখতে যাচ্ছি, বুঝছো? ল্যামডা বাই 4 রাখতে যাচ্ছি আমি এখানে, ল্যামডা বাই 4। সো এখানে একটা 2 গুণ দিয়ে দিলে তোমার হচ্ছে এখানে 4 চলে আসবে। ঠিক আছে? সো এখানে সেম ভাবে 2 গুণ দিয়ে দিলে 4 চলে আসবে। হ্যাঁ, না এখানে তোমার হচ্ছে 4 গুণ দিতে হবে, এখানে তাহলে 4 চলে আসবে। এভাবে করে সবগুলো জিনিসগুলো আগে একটা করে 2 গুণ দিয়ে দিবা, জাস্ট তাহলেই হয়ে যাবে। এক কথা বলে জাস্ট আমি এখানেই জাস্ট সীমাবদ্ধ থাকি এখানেই। তার মানে ল্যামডা বাই 4 এর কি বলতো? ল্যামডা বাই 4 এর হচ্ছে 2n গুণিতক, তাই না? তার মানে ল্যামডা বাই 4 এর সকল জোড় গুণিতক। 2n মানে কি? জোড় না? 2n প্লাস 1 হচ্ছে বিজোড়, তাহলে 2n কি হবে? জোড় হবে। তোমার ল্যামডা বাই 4 এর সকল জোড় গুণিতক হচ্ছে কি? নিস্পন্দ বিন্দু হওয়ার শর্ত। ঠিক আছে? নিস্পন্দ বিন্দু হওয়ার শর্ত হচ্ছে জোড় গুণিতক। তার ইট মিন্স ল্যামডা 2n হচ্ছে জোড় গুণিতক। আর 2n প্লাস 1 কি? বেজোড় গুণিতক। সেটা কি হয়ে যাবে? সুস্পন্দ বিন্দু হয়ে যাবে। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা অনেকক্ষণ কথা বলছি আজকে তরঙ্গের বিষয়গুলো নিয়ে। সো আশা করি তোমাদের নেক্সট ক্লাস থেকে আমরা আসলে আমাদের যে পরবর্তী যে টপিকটা আছে চ্যাপ্টারে সেই টপিক নিয়ে আমরা চলে যেতে পারবো। আমাদের মোটামুটি তরঙ্গের বিস্তর আলোচনা আমরা করে ফেলছি। তরঙ্গ নিয়ে আমাদের বিস্তর আলোচনা শেষ। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আরো যে টপিকগুলো আছে তীব্রতা নিয়ে দেন বা বিট নিয়ে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাস থাকার জন্য আজকে। আল্লাহ হাফেজ।